ওয়েলকাম স্টুডেন্টস। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম কার্বোহাইড্রেটস এবং বায়োমলিকুলসকে নিয়ে। আমরা লাস্ট ক্লাসে কার্বোহাইড্রেটসের বেসিক স্ট্রাকচার এবং তার ফাংশন আমাদের জীবদেহে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি যাব কার্বোহাইড্রেটসের টাইপস এবং তার প্রয়োজনীয়তা বা কীভাবে কোনো দ্রবণে কার্বোহাইড্রেটস আছে কি না সেটাকে খুঁজে বার করার জন্য। চলো আমরা স্টার্ট করি কার্বোহাইড্রেটসের প্রকারভেদ দিয়ে। জেনারেলি কার্বোহাইড্রেটসকে আমরা তিন ভাগে ভাগ করি। বস্তুত তিন নয়, দুই ভাগে ভাগ করা হয়, কিন্তু কেমিক্যালি আমরা তিন ভাগে ভাগ করি। মনোস্যাকারাইডস বা একক শর্করা বা সরল শর্করা। মনোস্যাকারাইডস যেখানে অন্য কোনো উপাদান শর্করা ছাড়া যুক্ত থাকবে না, তাহলে তারা মনোস্যাকারাইডস বা একক শর্করা বা সিম্পল সুগারস। আমরা বলতে পারি বেসিক ইউনিটস অফ কার্বোহাইড্রেটস। কমপ্লেক্স সুগার তাকে আবার দুভাগে ভাগ করা হয়, অলিগোস্যাকারাইডস অ্যান্ড পলিস্যাকারাইডস। যখন কোনো শর্করার অণুতে 2 থেকে 9টি মনোস্যাকারাইড ইউনিট থাকবে তখন তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইডস। কিন্তু যদি কোনো শর্করার অণুতে 10 বা তার বেশি মনোস্যাকারাইড ইউনিট থাকে তখন তাদেরকে বলা হবে পলিস্যাকারাইডস। আমরা এক্সাম্পল সমেত মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডস বা পলিস্যাকারাইডস এগুলো সম্পর্কে ডিটেলসে যাব। মনোস্যাকারাইডসের মধ্যে আমাদের খুবই পরিচিত শর্করা হচ্ছে গ্লুকোজ। আমরা গ্লুকোন ডি সবাই খাই। গ্লুকোন ডিতে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে, ডি গ্লুকোজ থাকবে। গ্লুকোজ অণুতে এই যে ডি গ্লুকোজ শব্দ একটা বললাম, এই ডি বা এল ফর্ম দিয়ে আমরা তার সাইক্লিক স্ট্রাকচারটাকে ডিনোট করি, ডেক্সট্রো রোটেশন অ্যান্ড লেভো রোটেশন। তো এটা আমরা কার্বোহাইড্রেট প্রপার্টিসের মধ্যে পড়ব। অলিগোস্যাকারাইডস তাকে আমরা ভাগ করতে পারি ডাইস্যাকারাইডস, ট্রাইস্যাকারাইডস, টেট্রাস্যাকারাইডস। মনোস্যাকারাইডও ক্লাসিফিকেশন ছিল। সো মনোস্যাকারাইডসকে আমরা কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে ক্লাসিফাই করতে পারি। ট্রায়োজ, দ্যাট মিনস 3 কার্বনযুক্ত শর্করা, C3H6O3। টেট্রোজ 4 কার্বনযুক্ত শর্করা, C4H8O4। প্যান্টোজ 5 কার্বনযুক্ত শর্করা, C5H10O5। হেক্সোজ 6 কার্বনযুক্ত শর্করা, C6H12O6। হেপ্টোজ 7 কার্বনযুক্ত শর্করা, C7H14O7। এই যে শর্করা এগুলি সব ন্যাচারালি ফাউন্ড মনোস্যাকারাইডস, বাট রিসেন্টলি সিনথেটিক্যালি ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা হয়েছে আরও 3-4 টাইপ বলতে পারি, বাট সেগুলি ন্যাচারালি ফাউন্ড নয়। ডাইস্যাকারাইডস তার এক্সাম্পল আমরা কমনলি যেটা জানি, ল্যাকটোজ দুগ্ধ শর্করা। ল্যাকটোজ দুগ্ধ শর্করা যেখানে ল্যাকটোজের মধ্যে দুই অণু মনোস্যাকারাইডস রয়েছে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। সেম মল্টোজ আরেকটা দ্বিশর্করা ডাইস্যাকারাইডস, তার মধ্যে রয়েছে 2 অণু গ্লুকোজ। সুক্রোজ চিনি, আমরা চিনিতে পাই, সেখানে রয়েছে 2টা মনোস্যাকারাইড ইউনিট, 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ। তাই যে শর্করার বিভিন্ন প্রকার টাইপস আমাদের এখানে এটাই পড়তে লাগবে, কেমিক্যাল কম্পোজিশনস অ্যান্ড দেয়ার সোর্সেস। শর্করাকে যদি আমরা ডেরিভেটিভ অফ মনোস্যাকারাইডসের কথা ভাবি তো সেটা ডিঅক্সি সুগারসের ডেরিভেটিভ বলা যেতে পারে, অ্যামাইনো সুগারস টাইপ করতে পারি, সুগার অ্যাসিডস ফর্মিং কিছু শর্করার কেমিক্যাল প্রপার্টিস আমরা দেখতে পাই, সুগার অ্যালকোহলস সেটাও শর্করার বেসিক প্রপার্টিসের মধ্যে আমরা দেখতে পাই। সো বেসড অন দ্য ফাংশনাল গ্রুপ সকল কার্বোহাইড্রেটকে আমরা দুভাগে প্রধানত ভাগ করি, কার্বনিল গ্রুপের উপর ভিত্তি করে, অ্যালডোজেস অ্যান্ড কিটোজেস। দ্যাট মিনস মুক্ত অ্যালডিহাইড গ্রুপ রয়েছে কিনা, সিএইচও গ্রুপ রয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে আমরা অ্যালডোজেস বলি। মুক্ত কিটোন গ্রুপ, সি ডাবল বন্ড ও কিটোন গ্রুপ রয়েছে কিনা তার উপর ভিত্তি করে শর্করাকে আমরা ভাগ করি কিটোজেস। তো ফাংশনাল প্রপার্টিসের উপর ভিত্তি করে শর্করাকে টাইপস করা হয়। ট্রাইস্যাকারাইডস, রেফিনোস রয়েছে, টেট্রাস্যাকারাইডস, স্টেচিওস রয়েছে। তো শর্করার অনেক টাইপ রয়েছে। আমরা এখানে ডাইরেক্টলি যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস উইথ এক্সাম্পলস অ্যান্ড দেয়ার সোর্সেস। মল্টোজ, মল্টোজকে বার্লি শর্করা বলা হয়, মল্ট সুগার যেখানে 2 অণু গ্লুকোজ থাকে। ল্যাকটোজ বলছিলাম দুধে পাওয়া যায়, তাহলে দুগ্ধ শর্করা। সুক্রোজ কেইন সুগার, দ্যাট মিনস ইক্ষু শর্করা। সুক্রোজের একটা স্পেশালিটি হচ্ছে জলীয় দ্রবণে সুক্রোজ ইনভার্ট সুগার তৈরি করতে পারে। দ্যাট মিনস চার্জ কন্ডিশনে যখন আসে তখন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের একটা জলীয় দ্রবণ তৈরি হয়, তো সেটাকে বলা হয় সুক্রোজকে, তার জন্যই বলা হয় ইনভার্ট সুগার। পলিস্যাকারাইডস কারা? জটিল শর্করা। জীবের দেহে সঞ্চিত অবস্থায় জেনারেলি পলিস্যাকারাইডস পাওয়া যায়। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়া আমরা জানি শর্করা খাদ্য তৈরি করে, গ্লুকোজ জাতীয় শর্করা খাদ্য তৈরি করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে জল গ্রহণ করছে, ফোটন কণার উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্য নিয়ে গ্লুকোজ বা শর্করা খাদ্য তৈরি করে। সেই গ্লুকোজগুলো চেইন আকারে পরস্পর যুক্ত হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা বা চেইনের সাহায্যে। সো গ্লাইকোসাইডিক লিঙ্কেজও আবার ডিফার করছে। প্রথম শর্করা অণুর
1 নম্বর কার্বন যদি দ্বিতীয় শর্করা অণুর 4 নম্বর কার্বনের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ডিং তৈরি করে তাহলে তাকে আমরা বলি 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দ্যাট মিনস প্রথম শর্করার কত নম্বর কার্বন আর দ্বিতীয় শর্করার কত নম্বর কার্বনের মাঝে এই গ্লাইকোসাইডিক বন্ডিং হচ্ছে তার উপর ভিত্তি করে গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে আমরা প্রকারভেদ করতে পারি। সো 1,4 গ্লাইকোসাইডিক, 1,2 গ্লাইকোসাইডিক, 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আমরা দেখতে পাই বিভিন্ন প্রকার শর্করার অণুতে। সো পলিস্যাকারাইডস বা অলিগোস্যাকারাইডস মূলত গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারাই যুক্ত হয়ে মনোস্যাকারাইড ইউনিট থেকেই তৈরি হয়। এবার এই যে পলিস্যাকারাইড গঠনকারী মনোস্যাকারাইডস রয়েছে সেই মনোস্যাকারাইডসগুলি সবগুলাই একই প্রকৃতির হয়ে থাকে তখন তাদেরকে আমরা বলি হোমোগ্লাইকেন্স। কিন্তু যদি ভিন্ন ভিন্ন প্রকৃতির মনোস্যাকারাইড ইউনিট পরস্পর যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করে তখন তাদেরকে বলা হবে হেটারোগ্লাইকেন্স। সো পলিস্যাকারাইডস সরাসরি আমরা তাদেরকে গ্লাইকেন্স বলতে পারি যেগুলি মনোস্যাকারাইড ইউনিট থেকে তৈরি হচ্ছে। হোমোগ্লাইকেন্স উদাহরণ যদি বলি স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। হেটারোগ্লাইকেন্স হায়ালুরোনিক অ্যাসিডস, আগার মিডিয়া, কাইটিন যেটা পতঙ্গদের প্রাচীরে পাওয়া যায়, পেপটাইডোগ্লাইকেন্স, দিস অল আর এক্সাম্পল অফ হেটারোগ্লাইকেন্স। তার মানে হোমোপলিস্যাকারাইডে 1 টাইপ রিপিটেটিং ইউনিটস রয়েছে, হেটারোগ্লাইকেন্সে মোর দেন 1 টাইপ রিপিটেটিং ইউনিটস রয়েছে। এই যে পলিস্যাকারাইড স্টার্চের অণু যেখানে প্রচুর পরিমাণে গ্লুকোজের সমন্বয়ে তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারি স্টার্চ আর দ্য পলিমার্স অফ গ্লুকোজ। দ্যাট মিনস তার জন্য আমরা একে গ্লুকানও বলতে পারি। তাহলে স্টার্চকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে মূলত আমরা পাই অ্যামাইলোজ অ্যান্ড অ্যামাইলোপেকটিন। সিমিলারলি গ্লাইকোজেন যা অ্যানিম্যাল স্টার্চ রূপে স্বীকৃত, প্রাণীদেহে জমা আছে, পেশিতে জমা আছে, লিভারে জমা আছে, সেখানেও গ্লুকোজ রিপিটেটিং ইউনিট হিসেবে রয়েছে। সিমিলারলি সেলুলোজ বিভিন্ন শাক সবজি পাতা উদ্ভিদের কাণ্ডে সেলুলোজ রয়েছে, সেখানে অ্যাবান্ডেন্ট অর্গানিক সোর্স যদি বলা হয় সেটা হচ্ছে প্ল্যান্ট বেসড সোর্সেস, যেটা উদ্ভিদের কোষের কোষপ্রাচীর গঠনের প্রধান উপাদান বা মুখ্য উপাদান। প্রাণীদেহে কখনো সেলুলোজ পাওয়া যায় না, তার জন্য আমরা কাঁচা অবস্থায় সবুজ কোনো উদ্ভিদ অঙ্গকে যদি খাই তাহলে তার হজম হয় না, কারণ আমাদের পরিপাকনালীতে সেলুলেজ এনজাইম অনুপস্থিত। যদিও ব্যতিক্রম রয়েছে তৃণভোজী প্রাণীরা, তৃণভোজী প্রাণীদের পরিপাকনালীতে সেলুলেজ খরিত হয়, তাই তারা সহজে কাঁচা পাতাকে হজম করতে পারে। দ্যাট মিনস সেলুলেজের উপস্থিতিতে সেলুলোজ পাচিত হচ্ছে। কাইটিন কিছুক্ষণ আগেই বলছিলাম হেটারোপলিস্যাকারাইডস যা বিভিন্ন প্রকার অর্গানিক সাবস্টেন্স হিসেবে বিভিন্ন ইনসেক্টসের আউটার ওয়ালে বা প্রাচীরে রয়েছে, দেহকে রিজিড বানায়। সো আলটিমেটলি আমরা কার্বোহাইড্রেটস যে আলোচনা করছি বিভিন্ন সোর্স থেকে পাওয়া, কার্বোহাইড্রেটসের মধ্যে একটা স্পেশাল পিকুলারিটিস হচ্ছে তার কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যদি বলা হয়, বিভিন্ন কার্বোহাইড্রেটস বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স শো করে। কখনো কেউ রিডিউসিং সুগার হয়, কখনো কেউ নন রিডিউসিং সুগার হয়। তাহলে আমাদের প্র্যাকটিক্যালে রয়েছে ক্লাস 11-এ বায়োকেমিস্ট্রিতে আমাদের একটা সলিউশন দিয়ে দেওয়া হলো, সেই সলিউশনে কার্বোহাইড্রেটস কী আছে সেটাকে খুঁজে বার করা। যদি আমরা রিডিউসিং সুগারকে বার করতে হয় তাহলে আমরা বেনেডিক্ট পরীক্ষা করব। টেস্ট টিউব নেব, টেস্ট টিউবে 5 ml কার্বোহাইড্রেট সলিউশন নেব, সম পরিমাণ বেনেডিক্টের দ্রবণ নেব, ভালো করে টেস্ট টিউবটাকে ঝাঁকাবো, অল্প হিটে টেস্ট টিউবটাকে ধরবো আর নাড়বো। ধীরে ধীরে দেখা যাবে বেনেডিক্টের দ্রবণের বর্ণ হচ্ছে হালকা আকাশি বা নীল কালার। সেই কালার ধীরে ধীরে প্রথমে গ্রিনিশ হবে, তারপরে ইয়েলোইশ গ্রিন হবে, ধীরে ধীরে ডিপ ইয়েলো কালার, অরেঞ্জ কালার, ব্রিক রেড কালার, ফাইনালি ব্রিক রেড প্রেসিপিটেশন। যদি রিডিউসিং সুগার থাকে তাহলে বেনেডিক্টের দ্রবণে হিট দিলে পরে কালার চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা শিওর হতে পারি আমাদের এই গিভেন স্যাম্পল কন্টেইনস রিডিউসিং সুগারস। সিমিলারলি কোনো দ্রবণে স্টার্চ থাকতে পারে, স্টার্চের উপস্থিতি কীভাবে জানবো? স্টার্চের দ্রবণে 5 ml নিলাম আমরা কোনো টেস্ট টিউবে, নিয়ে 1 ফুটা আয়োডিন দেব, 1 ফুটা আয়োডিন দ্রবণ দিয়ে নাড়বো। যদি দ্রবণের বর্ণ পরিবর্তন হয়ে যায় তাহলে স্টার্চ আছে, পরিবর্তন হয়ে ব্ল্যাকিশ ব্লু কালার, আমরা অনেকটা নেভি ব্লু বলি বা ডার্ক ব্লু বলি, এই ব্ল্যাক ব্লু কালার তৈরি হয়েছে, দ্যাট মিনস দ্রবণে স্টার্চ আছে। সেম পরীক্ষায় আমি আয়োডিন দিয়ে নাড়ার পরে যদি দ্রবণের বর্ণ ব্ল্যাক ব্লু কালার না হয়ে রেড কালার হয়ে যায় বা ব্রাউন কালার হয়ে যায়, ডিপ ব্রাউন কালার হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো ওই দ্রবণে গ্লাইকোজেন রয়েছে। ওএনপিজি টেস্ট একটা কেমিক্যাল টেস্ট করা যেতে পারে, যদি কোনো দ্রবণে দুধ মানে ল্যাকটোজ রয়েছে কিনা সেটা ওএনপিজি, দ্যাট মিনস ও নাইট্রোফিনাল বিটা ডি গ্যালাক্টোপাইরানোসাইট ব্যবহার করে একটা রাসায়নিক উপাদান কিট আমরা কিনে নেব, 1 ফুটা ওই দ্রবণে দেবো কার্বোহাইড্রেট সলিউশনে দিয়ে যদি আমরা নাড়ি তাহলে দ্রবণের কালার ইয়েলো কালার হয়, ইয়েলো কালারের উপস্থিতি মানে ল্যাকটোজের উপস্থিতি প্রমাণ করে। আমরা ল্যাবরেটরিতে বারফোয়েট টেস্ট করতে পারি মনোস্যাকারাইডের উপস্থিতি নির্ধারণের জন্য।
বারফয়েড টেস্ট করে যদি মনোস্যাকারাইড ইউনিট নির্ধারণ করতে হয়, যদি ব্রিক রেড প্রেসিপিটেশন হয়, তাহলে বলতে পারি ওই দ্রবণে গ্লুকোজ রয়েছে। যদি ব্রিক রেড প্রেসিপিটেট ফর্ম হয়েছে এবং সেটা প্রলং হিট দেওয়ার কারণে, দীর্ঘ সময় ধরে হিট দেওয়ার কারণে ধীরে ধীরে আবার সেটা দ্রবীভূত হয়ে গেছে, সেটাও একটা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। সো এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন দ্রবণে কোন প্রকার মনোস্যাকারাইডস ইউনিট রয়েছে, সেটা বারফয়েড টেস্ট দ্বারা নির্ধারণ করা যায়। তাহলে এই যে আলটিমেটলি এই কার্বোহাইড্রেটস থেকে আমাদের কী কী কোয়েশ্চেন রেডি করতে লাগবে, কার্বোহাইড্রেটস থেকে আমাদের কোয়েশ্চেন মেইনলি রেডি করতে লাগবে বেসিক প্রপার্টিস অফ দ্য কার্বোহাইড্রেটস, প্রপার্টিস জানতে লাগবে, কেমিক্যাল প্রপার্টিস অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস কোয়েশ্চেন আসতে পারে আমাদের এখান থেকে। আমাদের রেডি রাখতে লাগবে কোনো দ্রবণে কার্বোহাইড্রেট থাকলে সেটাকে আমরা কীভাবে নির্ধারণ করব, কী প্রকার জৈব উপাদান আছে সেটাকে নির্ধারণের জন্য কী প্রকার জৈব রাসায়নিক পরীক্ষা আমরা করতে পারি, সেই রাসায়নিক পরীক্ষা থেকেও কোয়েশ্চেন আসতে পারে। আমাদের কোয়েশ্চেন আসতে পারে তার কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, টাইপস নিয়ে বা সোর্স নিয়েও কোয়েশ্চেন আসতে পারে। সো আমরা এইভাবে কার্বোহাইড্রেটটাকে শেষ করব। শেষ করার পরে আমরা পরবর্তী জৈব অণু যেটা যাব সেটা হচ্ছে লিপিডস। লিপিডস যদি আমরা একদম সিম্পলি বলি, আমরা জলের মতন যদি জলে দ্রবীভূত করে রাখি লিপিডসকে, তাহলে বলতে পারবো জলীয় দ্রবণে অবস্থায় লিপিডসকে সরাসরি আমরা ধরতে পারবো না। যদি আমরা জিহ্বায় সেই লিপিডসকে নেই, তাহলে বলতে পারি সেটার স্বাদ রয়েছে। যদি আমরা উইদিন লিমিট খাদ্যরূপে গ্রহণ করি, তাহলে আমরা বলতে পারি সেই লিপিড আমাদের দেহে প্রয়োজনীয় বা ক্ষতিকারক হবে না। কিন্তু যদি এক্সেস কোয়ান্টিটিতে লিপিডস গ্রহণ করা হয়, স্নেহ পদার্থ গ্রহণ করা হয়, তাহলে লিপিডস আর ডেঞ্জারাস। সো যেহেতু ডেঞ্জারাস, সো খাদ্য গ্রহণে আমাদের এখানে লিমিটেশন দরকার। কার্বোহাইড্রেটকে যদি গ্রহণের মাত্রা হিসেবে ধরা হয়, একজন প্রতি কেজি দৈহিক ওজনের জন্য আমাদের ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট যেটা দরকার লাগে 4 গ্রাম। তাহলে কোনো 70 কেজি ওজন বিশিষ্ট পুরুষ মানুষ যদি হয়, তাহলে পার কেজি ওয়েট অনুসারে যদি 4 গ্রাম লিমিটেশন হয় ডেলি লিমিটেশন, তাহলে 280 গ্রাম তার লিমিটেশন। এবং তার জন্য শুধু 280 গ্রাম ভাত খেলে হবে না, রুটি খেলে হবে না, শাক সবজি ফলমূল বিভিন্ন সোর্স থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি। সিমিলারলি লিপিডের ক্ষেত্রেও গ্রহণের একটা মাত্রা আছে, আমরা সেই মাত্রা অনুসারেই লিপিড খাদ্যরূপে গ্রহণ করব। আমরা পরবর্তী ক্লাসে লিপিড এবং প্রোটিনস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।